ব্যথা তো আমরা সবাই পেয়েছি, সবাই পাই, সবারই গল্প আছে, আমারও আছে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়, ডিপি দেখে চেক করে যে ভালো লাগছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, 4-5 দিন কথা বলেই মনে হয় যে রোজ কথা বলি। এখন সোশ্যাল মিডিয়া মানে ডেটিং অ্যাপের মতো হয়ে গেছে, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, ডেটিং অ্যাপ। তো তোমার কি মনে হয় রিকভারি করতে কারা বেশি টাইম নেয়, ছেলেরা না মেয়েরা? শিওর বলতে পারছি না, কেন আমি তো এক্সপার্ট নই। মেয়েদেরও অসুবিধা হয়, মেয়েরা আবার অনেকজন কল করে কি করলে সে আবার ফিরে আসবে। এই ক্ষেত্রে তোমার কি এই ওটা পড়ে লাভ নেই, যে চলে গেছে তখন তোমাকে তাকে যেতেই দিতে হবে। 12 বছরও ব্রেকআপ হতে পারে, 22 বছরও ব্রেকআপ হতে পারে, 32ও হতে পারে, আবার 42ও ব্রেকআপ হতে পারে। আপনাকে আপনি মনে করবেন এটা ঈশ্বর আপনাকে বড় অপরচুনিটি দিয়েছে, আমরা যে একটা এক্সট্রা টাইম যাচ্ছিল সেই টাইমটাকে আমি ভালো কাজে লাগাতে পারছি। আচ্ছা, এই যে টার্মটা ইউজ করলে রাইট পার্ট, এটা কি দেখে যে এই মানুষটা থাকলে আমি খুশি আছি, সে লাইফে যাই পরিস্থিতি থাকুক না কেন, কিছু না গ্যাপস থেকে যায়। এই গ্যাপসগুলোকে যখন কোনো অন্য একটা থার্ড পার্সন এসে ফিল করে দেয়, আমাদের মনে হয় এটা কিন্তু ভালোবাসা। সবাইকে আরেকবার স্বাগতম আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আমি চন্দন চৌধুরী, শুরু করছি আজকের পডকাস্ট। আমাদের ইয়াং জেনারেশনের কাছে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ শুধু ইয়াং জেনারেশন কথাটা বলাটা আবার ভুল, কেন প্রেমের আবার কোনো বয়স হয় না। আর প্রেম করলে আবার ব্রেকআপও হয়ে যাচ্ছে আজকাল। সেখান থেকে রিকভার করবো কীভাবে, প্রেম হলেও সেটাকে লং লাস্টিং বা রিলেশনটাকে ভালোভাবে নিয়ে এগোবো কী করে, এই সব কিছু নিয়েই আজকে আলোচনা করবে। আর এমন একজন গেস্ট আছেন, তিনি এটাতে পিএইচডি করে ফেলেছে। কি আর বলবো, তার চ্যানেলেতে ফিডব্যাক দেখলে তো আমার দেখে তো প্রথমবার মাথা খারাপ হয়ে গেছে। আমিও অবশ্য এরকম কোনো কারণগতই আমার চ্যানেলেতে পৌঁছে গিয়েছিলাম। যাই হোক, সেই কথা নয়, অন্যদিন করা যাবে। আপন আমাদের এইবারের গেস্ট সাথে সুমন্ত তাকে ডেকে নিচ্ছে আমাদের চ্যানেল। থ্যাংক ইউ। প্রথমে জিজ্ঞাসা করবো, মানে ইউটিউবে জার্নি কবে থেকে? এটা কি ফার্স্ট চ্যানেল নাকি এর আগে অন্য কোনো চ্যানেল ছিল? না, এর আগে আমাদের অনেকগুলি চ্যানেল ছিল, অনেক টাইপেরই চ্যানেল। বিকজ আমি অ্যাকচুয়ালি একটু বলতে পারো এন্টারটেনমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে বেশি, মানে শর্ট ফিল্মস, অ্যাক্ট ফিল্মস এগুলো বানাতাম। আমার শুরু করেছিলাম অ্যাজ এ ডকুমেন্টারি ফিল্ম মেকার, তো তারপরে শর্ট ফিল্মস বানানো হয়, তো অনেক রকমেরই চ্যানেল খুলেছিলাম। এর আগে আবার হিন্দি চ্যানেল ছিল, কারণ হিন্দি ব্যাকগ্রাউন্ডটা আমার একটা স্ট্রং ছিল, তাই তো অনেকগুলি চ্যানেলই খুলেছি, কিন্তু সেগুলো সেরকমভাবে চলেনি। রেসপন্স ভালো পেতাম, বাট সেরকমভাবে চলেনি। এই চ্যানেলটা তো কোনো ইন্টেনশন ছিল না খোলার, এটা জাস্ট কিন্তু আমি অনেক সময় নিজের বেশিরভাগ ভিডিওতেই বলেছি যে দিনের শেষে আমরা সবাই একা, তো আমাদের কাছে বলার অনেক কিছুই থাকে যেটা মনের ভেতরে থাকে। তাই এই চ্যানেলটা খুলেছিলাম জাস্ট এমনি মনের কথা বলার জন্যে। আমি আর আমার বন্ধু মিলে আমরা সাথে সাথে খুলেছিলাম চ্যানেলটা, তো ভাবি যে লোকেরা এতটা কানেক্ট করতে পারবে, এইভাবেই চ্যানেলটা আর কি বাস চালু হয়ে গেছে। প্ল্যান ছিল না, আজও কোনো প্ল্যান করে ভিডিওস বানাই না আমি চ্যানেলে, যেটা ইচ্ছে হয় সেটাই একটু বলি। আর টপিক চুজ করার জন্য পার্টিকুলার এটাই রিজন নাকি নিজের কোনো ব্রেকআপ মানে ব্যথা পেয়েছিল? আমার মনে হয় যে ব্যথা তো আমরা সবাই পেয়েছি, সবাই পাই, এটা লাইফের একটা পার্ট, আর এটা আমাদের অনেক কিছু শেখায়। এই স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন না, তুমি যদি একদম নর্মাল রাস্তায় চলো, সেখানে যদি কোনো মানে ধাবাইগুলো যদি কিছু না থাকে, তাহলে বুঝে নেবে তুমি ভুল রাস্তায় আসো। তো লাইফে তোমার প্রবলেমস তো আসবেই, কষ্ট আসবে, আর কষ্ট অনেক কিছু শেখায়, এগুলো আমার মনে হয় দরকারও। তো সবারই গল্প আছে, আমারও আছে, তো সেখান থেকেই যা এক্সপিরিয়েন্স করেছি। আর তো আমি খুব কথা বলতাম, বন্ধুরা এসে আমার সাথে নিজের গল্প শেয়ার করতো, ওখান থেকে যা এক্সপিরিয়েন্স করেছি সেটা নিয়েই আমি এখানে বলি, লোকেদের কথাগুলো বলার চেষ্টা করি যাতে অন্যেরা তো অন্য কিছু শিখতে পারে এখান থেকে। এটাই উদ্দেশ্য, এমনি কোনো অ্যাজ সাচ কোনো প্ল্যান বা এমনি কোনো উদ্দেশ্য ছিল না যে এই জন্য চ্যানেলটা। আচ্ছা, এই চ্যানেলে খোলার পরে তোমার কাছে মানুষের সবচাইতে নাম্বার ওয়ান কোশ্চেন কি এসছে? যেটা আমি দেখেছি নাম্বার ওয়ান বলে তো বলবো না, বাট যেটা খুব কমন আমি দেখেছি সেটা হচ্ছে যে দাদা খুব কষ্ট হচ্ছে, কষ্ট থেকে বেরোতে পারছি না, আমি খুব ভালোবাসতাম, ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, এবার আমি না কারো বেশি বল, মেল না ফিমেল? অ্যাজ সাচ মেল ফিমেল বলে কিছু নেই, কেন কি আমাদের মনটা একরকমভাবেই কাজ করে, মানে ছেলে মেয়ে মন কখনোই দেখে না, আমি এটা বিশ্বাস করি, মন নিজের মতন করেই কাজ করে। তো ছেলে মেয়ের কোনো ব্যাপার নেই, বাট ছেলে মেয়ে পার্টিকুলার কোনো অডিয়েন্স বলে মানে হার্ট করতে চাইছো? না, এটা আমি একদমই, আমার ওরকম কোনো ব্যাপার নেই, হার্ট করার কোনো ব্যাপার নেই। বাট আমার কাছে এখন তো প্রচুর কল আসে, লোকেরা নিজে ফোন করে ইনস্টাতে, তাদের সাথে আমি কথা বলি, তো ছেলে মেয়ে বলে আস্তে আস্তে আমি কিছু দেখিনি।
বা এটা দেখেছি কষ্ট পাচ্ছি, এই লাইনটা খুব কমন দেখা, কষ্ট পাচ্ছি বেরোতে পারছি না, কি করে বেরোবো, খুব কষ্ট হচ্ছে, এখান থেকে আর বেরোনো যাবে না। এই জিনিসটা বলে, অনেকজন বলে, তাদের খারাপও লাগে তাদের গল্পটা শুনে। তো এই তাদের একটু জ্ঞান দিক, আর কি করা যাবে, এটা হচ্ছে মেইন কোশ্চেন যেটা আমি দেখেছি। আচ্ছা, তো তোমার কি মনে হয় মানে চিট বেশি কারা করে রিলেশনশিপে? চিট ছেলে মেয়ে দুজনেই করে, এটা আমি ব্যালেন্স করার জন্য এটা বলছি ব্রেকআপের কথা বলছি না, চিটের কথাই বলছি। এটা কোনো মানে জেন্ডার স্পেসিফিক নয় যে এই পার্টিকুলারলি করবে। এখন যে সময় চলে এসছে, এখন তোমার সোশ্যাল মিডিয়ার সময়, ঠিক আছে, এখানে মানুষ বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতেই টাইম কাটায়, চিন্তা ভাবনা তাদের এখন অনেক পাল্টে গেছে। তো এইখানে ছেলে মেয়ে বলে কিছু নেই, সবাই এগুলো করতে চায়, চিট হয়, ভালোবাসার ডিল করে হয়। আজকাল ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়, ডিপি থেকে চেক করে যে ভালো লাগছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, কথাবার্তা বলা হয়, ওখান থেকে রিলেশনশিপ শুরু হয়ে যায়। 4-5 দিন কথা বললেই মনে হয় যে রোজ কথা বলি, রোজ কথা বলার পরে তারপরে ভালো লাগতে লাগে। তো এইভাবে একটা প্ল্যান করে হয়, কিন্তু রিলেশনশিপ যখনই তুমি প্ল্যান করে করতে যাবে 90% টাইম সেটা ফেল করে। তো চিট হয়, তখন ওটাকে তুমি বলতে পারো চিট। আজকে ভালো লাগছে, কালকে ভালো লাগছে না, চেঞ্জ করে গেল, অন্য বেটার অপশন দেখতে। কারণ কি এখন সোশ্যাল মিডিয়া তো মানে ডেটিং অ্যাপের মতো হয়ে গেছে, লাইক ফেসবুক, ইনস্টা, এগুলো ডেটিং অ্যাপ। আগে যেরকম খালি ম্যাট্রিমনি ছিল, এখন এগুলো ডেটিং অ্যাপ হয়ে গেছে, একদম ফ্রি অফ কস্ট। তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, অ্যাকসেপ্ট করো, কথাবার্তা বলো, ডিল করো, তারপরে বেটার অপশন বেরো, তুমি বেটার অপশন ইমেজিন চলে যাও। এটা এখন হয়ে গেছে, এটাই এখন টাইম, এটাই ট্রেন্ড, এটা এখন ট্রেন্ড। তো এটাতে কিছু করণীয় নেই, ওখানেই হার্ট ব্রেক হবে, কষ্ট পাবে, এগুলো হবে, এগুলো চলবে। আর এগুলো মনে হয় লাইফের, ঠিক আছে, এটা একটা পার্ট, এগুলো হয়, এটা সিরিয়াসলি নেওয়ার হতো কিছু নেই এই ব্যাপারটাকে। তো তোমার কি মনে হয় রিকভারি করতে কারা বেশি টাইম নেয়, ছেলেরা না মেয়েরা? আমার মনে হয় এখানে একটুখানি ছেলেদের একটু টাইমটা বেশি লাগে, আমার একটু মনে হয়েছে, বাট আমি একদম শিওর বলতে পারছি না, কেন আমি তো এক্সপার্ট নই। আমার কাছে এতদিনে যা কল এসছে, আমি ওখানে দেখেছি ছেলেদের একটু অসুবিধা হয়। কেন কি আমি জানি না, বাট আমি নোটিস করেছি যে ছেলেরা একটু বেশি এটাতে আটকে যায়, পারে না সহজে। একটু মেয়েদেরও অসুবিধা হয়, মেয়েরাও হয়তো অনেকজন কল করে, তারা পরে। ছেলেদেরটা আমি একটু দেখেছি যে একটু বেশি চাপ। আচ্ছা, তুমি যে আগের আগের এলে কথাটা বললে যে এটাই মানে খুবই ইজিলি বললে, বাট অনেকের ক্ষেত্রে 7 year 8 years রিলেশনশিপ একদম স্কুল থেকে, তারপরে এসে একজন স্টেজে তুমি বলে বেটার অপশান পেলে চলে যায়। এই যে বেটার অপশানটা কখন আসে, মানে এটাই কীভাবে তুমি ব্যাখ্যা করবে, এই বেটার অপশানটা কীভাবে আসে? কারণ 8 years ধরে একজন কারোর সঙ্গে রিলেশানে আছে, স্টেডি রিলেশানে আছে, কমিটমেন্টের রিলেশানে আছে, তারপর আজকে ফ্রেন্ড রিকোয়েস্ট নিজেরা কোথাও হচ্ছিল, ফ্রেন্ড রিকোয়েস্ট আমি কাউকে পাঠালাম, 2 মাস 3 মাস 6 মাসের রিলেশন, সেটা আলাদা। 7 years 8 years লং টার্ম রিলেশনশিপ, যাদের হয়তো পারিবারিকভাবেও তাদের বিয়ের কথা হয়ে রয়েছে, সেখান থেকে তারা কীভাবে স্পন্সর বা এটা বিটা নিয়ে দিবাই না। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যেটা প্রথমে যেটা আমি তোমাকে বললাম, যেটা আমি ইজিলি বললাম, সেটাই বললাম যে ডিল করে ভালোবাসে, যেটা সোশ্যাল মিডিয়াতে হয় ডিল করে, ওটার ব্যাপারটা আলাদা। ওটাই বললাম যে ক্যাজুয়ালি সেটা সেটা আজকাল করে লোকেরা। তো ওটা বেটার অপশন পেলে সে চলে যায়, কেন ওটা প্রথমটাও ডিল করেই হয়েছিল। ডিল করে ভালোবাসাটা আমি বিশ্বাস করি ওরকমভাবে হয় না। যেটা তুমি বলছো 8 বছরের একটা তোমার সম্পর্ক, ওখান থেকে ওটা আমার নয়, হ্যাঁ অবশ্যই তোমার না, বাট এরকম হয় যে 8 বছর সম্পর্ক, তারপরে এরকম অনেক কেসেস আমার কাছে আসে, যারা বলে অনেক লং টার্ম রিলেশনশিপ ছিল বাট ছেড়ে দিয়ে চলে গেছে। এটা দেখো, এটা বলার আমি তো কেউ নই, বাট আমি যতটা এক্সপিরিয়েন্স করেছি, আমি দেখেছি নিজের লাইফে, সেটা হচ্ছে যে এই যে আমাদের মনটা যেটা আছে, আমাদের মন যে কখন কাকে ভালোবেসে ফেলবে, এটা আমরা কেউ জানি না। এটা একটা প্রবলেম হয়। কিছু ভালোবাসায় টাইম পাসের জন্য হয়, কারোর এরকম থাকে যে ঠিক আছে আজকে এটা, আর কেউটা এরকমও থাকে। কিন্তু কিছু লোকেদের হাতে থাকে না, তাও মানে অন্য কারোর প্রেমে পড়ে যাওয়া, এটা অনেকজনের হাতে থাকে না। 8 বছর একটা সম্পর্ক চলছে, কিন্তু সামওয়্যার তার লাইফে এমন একটা মানুষ এলো, যার যার প্রতি তার হঠাৎ করে একটা প্রেম বা তুমি বলতে একটা ভালোবাসা গ্রো করতে শুরু করেছে। এরকম কেসেস খুব আছে, আর তারা খুব কষ্টও পায় এই জিনিসটাকে নিয়ে। তো এটা হয়। এবার এটার মধ্যে তুমি যদি দেখো, সমাজের নজরে যদি দেখো, তাহলে হ্যাঁ, যে এরকম করছে, 8 বছর একটা সম্পর্ক ভেঙে যাচ্ছে, তুমি বলতে পারো যে হ্যাঁ সেটা তার দোষ, এরকম করা উচিত না। কিন্তু ভালোবাসা কখন তোমার হয়ে যাবে, কার সাথে হয়ে যাবে, তুমি সেটা জানো না। তো এটা এরকমই একটা ব্যাপার, এটা একটা হার্শ ট্রুথ, তুমি বলতে পারো যে এরকম হয়।
আচ্ছা, এরকম সিচুয়েশন নিশ্চয়ই তোমার কাছে মেসেজ আছে যে আমি কি করে আমার পার্টনারকে আটকে রাখবো, আর কীভাবে কী করলে সে আবার ফিরে আসবে, ক্ষেত্রে তোমার কি এই এই প্রশ্নটা তারা করে আমি জানি আউট অফ ইমোশনস, মানে অনেক কষ্ট পেয়েই ফোন করছে, কিন্তু আমি সবাইকে এটাই বলি যে তুমি কাউকে জোর করে ধরে রাখতে পারবে না, এটা সম্ভব না। সম্ভব যে কাউকে তুমি জোর করে বলবে যে আমাকে, যে একবার বলে দিয়েছে যে আমার আর তোমাকে সেরকম ভালো লাগে না, যে মন থেকে দূর হয়ে গেছে, তাকে তুমি আর কথা বলে ফিরিয়ে আনতে পারবে না। আর সে ফিরে এলেও সে মানে আর সেরকমভাবে তোমার থাকবে না। তো ওটা করে লাভ নেই, যে চলে গেছে তখন তোমাকে তাকে যেতেই দিতে হবে, বুকে পাথর রেখে তোমাকে যেতে দিতে হবে, প্লাস আর কোনো অপশনও নেই, সে তো যাবেই। তুমি মেনে নিলে তুমি তাড়াতাড়ি রিকভার করবে, তোমাকে একসেপ্ট করতে হবে। একসেপ্টেন্সটা হচ্ছে লাইফে খুব ইম্পর্ট্যান্ট, আমাদের মেনে নিতে হবে যে এটাই সত্যি। অনেক সময় আমি বলি যে দোষটা কারোরই থাকে না, তা তোমার না, জাস্ট পরিস্থিতিটা এমন হয়ে যায় যে আমাদের কিছু করণীয় থাকে, তখন আমরা একে অপরকে ব্লেম করা স্টার্ট করি, কেন ওটা করলে আমরা শান্তি পাই। বাট অ্যাকচুয়াল ফ্যাক্টটা হচ্ছে যে দোষটা অনেক সময় কারোরই থাকে না, পরিস্থিতির ভাগ্যরই ব্যাপার, কিছু করণীয় নেই। এটা এই ভালোবাসা আর এই প্রেমের ব্যাপারটা আমি বিশ্বাস করি অনেকটা ভাগ্যর ব্যাপার থাকে, যে লেখা আছে যে তোমার ভাগ্যে আসা আছে সে আসবেই, আর সেটা যে কোনো টাইমে আসতে পারে। হ্যাঁ, একদমই। মানে 12 বছরও ব্রেকআপ হতে পারে, 22 বছরও ব্রেকআপ হতে পারে, 32ও হতে পারে, আবার 42ও ব্রেকআপ হতে পারে। তো ব্রেকআপ নিয়ে ভেঙে পড়ার কিছু নয়, যে যাচ্ছে তাকে বলুন থ্যাংক ইউ, নিজের লাইফে এগিয়ে যান। আপনি মনে করবেন এটা ঈশ্বর আপনাকে বড় অপরচুনিটি দিয়েছে, আমরা যে একটা এক্সট্রা টাইম যাচ্ছিল সেই টাইমটাকে আমি ভালো কাজে লাগাতে পারছেন। আচ্ছা, পরের এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সবার হয়তো ওপিনিয়ন আলাদা হতে পারে, দাদারও হয়তো ওপিনিয়ন আলাদা হতে পারে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি এটা শেয়ার করলাম। যাই যেটা পরের যেটা কোশ্চেনে আমরা তোমাকে জিজ্ঞাসা করবো, যে এই মানে ব্রেকআপ হয়ে যাওয়ার পর যখন সে আর একটা রিলেশনে যায় বা কাউকে ভালো রাখতে শুরু করে, কিন্তু একটা ট্রাস্ট ইস্যু আসে, বা সে অতটা কমিটমেন্ট বা অতটা ক্লোজনেস হতে পারে না, এক্ষেত্রে তুমি কি এক্স্যাক্টলি বুঝতে পারো, আরেকবার তুমি ক্লিয়ার করে বলো। মানে একবার ব্রেকআপ হয়ে যাওয়ার আর লং টাইম রিলেশনশিপ থাকার পর তখন একটা ব্রেকআপ হয়ে যায়, দেন কারোর সঙ্গে যখন আর্থিক রিলেশন গ্রো হয়, কিন্তু সে তখন আর পাচ্ছে না সেই ট্রাস্টটা করে, সেই বিশ্বাসটা করতে পারছে না। দেখো আমি এখানে এটাই বলবো যে সবাই একরকম হয় না, আমরা প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট, ঠিক আছে। সত্যি কথা বলতে গেলে দেখো অনেক জনেরই এরকম থাকে যে 3-4টে ব্রেকআপ হয়েছে, কিন্তু ফাইনালি সে একজনকে বিয়ে করেছে, তারা সুখী আছে। এটার মধ্যে অ্যাজ সাচ কোনো নিয়ম রুল কিছু হয় না, এই মনের ব্যাপারে কোনো রুলস কিছুই চলে না। তুমি চাইলে অনেক রুলস বানাতে পারো যে আচ্ছা ও ব্রেকআপ করে তার মানে সে ট্রাস্টওয়ার্দি নয়, এরপরে রিলেশনশিপটা নিশ্চয়ই ভালো করবে না, বা ওর এরকম একটা নেচার আছে, এরকম কোনো ব্যাপার স্যাপার আমি বিশ্বাস করি না যে এরকম হয়। ওই আবার বলবো ভালোবাসা হয়ে যায়, যখন তুমি নিজের রাইট পার্টনারকে পাবে তখন তুমি তার সাথে ভালো থাকবে, এরকম কোনো ট্রাস্টের কোনো ব্যাপার নেই। এইসব জিনিসগুলো না ভাবাই ভালো, প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট, তাই না? আচ্ছা, এই যে টার্মটা ইউজ করলে রাইট পার্ট, এটা কি দেখে বুঝ রাইট পার্টনার ওরকমভাবে দেখে তো বোঝা যায় না, কী করে ফিল করবো? হ্যাঁ কী করে তুমি ফিল করবে যে তোমার ভালোবাসা? দেখো আমি তো এটা আমার এক্সপিরিয়েন্স বলছি, যে লাইফে হঠাৎ কোনো সময় একটা মানুষ তোমার লাইফে এরকম আসবে যাকে তোমার হাক করে মানে জড়িয়ে ধরলে তোমার দেখবে একটা মনে সত্যি একটা শান্তি আসবে, আর সেখানে তুমি অন্য কোনো চিন্তা ভাবনা তোমার মাথায় আসবে না। তাকে জড়িয়ে ধরলে পরেই তোমার সত্যি খুব মন থেকে একটা শান্তি মনে হবে, ভালো লাগবে। তুমি সেই জড়িয়ে ধরাটাকে এতই মিস করবে, বুঝে যাবে যে এই মানুষটা থাকলে আমি খুশি আছি, সে লাইফে যাই পরিস্থিতি থাকুক না কেন, ওকে একবার যদি আমি জড়িয়ে ধরতে পারি তাহলে আমার সব কিছু ঠিক হয়ে যাবে। এই ফিলিংটা যেদিন আসবে যার প্রতি, তখন বুঝে যাবে যে তোমার ভালোবাসাটা অনেকটা, যে এটা সবার প্রতি তোমার আসবে না, না, এটা সবার প্রতি তোমার আসবে না। কিন্তু আমার যার প্রতি এই ফিলিংসটা হচ্ছে, কারো যে আমার প্রতি করতে হবে এরকম আপনার বাধ্য বলতে। দেখো এটাই হচ্ছে একটা, এটা কি বললে মনে হবে খুব বড় একটা ডায়লগ আমি দিচ্ছি, কিন্তু ভালোবাসা মানে যে তুমি সবসময় পাবে এটার কিন্তু কোনো মানে নেই। ভালোবাসা মানে চাওয়া পাওয়া সেরকম মানে না, পেলেও ভালো, না পেলেও কিছু করার নেই, তোমার ভালোবাসা অটোমেটিকলি হয়েছে, এটা তোমার তরফ থেকে হয়েছে, এটা তুমি ইচ্ছে করে তো ক্রিয়েট করোনি। তো এটাকে তোমাকে রেসপেক্ট দিতে হবে যে আমি কাউকে ভালোবাসতেই পারি, সে ভালোবাসবে কি বাসবে না ঠিক আছে কোনো ব্যাপার না, সে নাও ভালোবাসতে পারে, তোমাকে এটা মেনে নিতে হবে। তোমার যদি জেনুইন ভালোবাসা থাকে তাহলে একটা কথা আছে না, মানে যে তুমি খুশি থাকলে আমি খুশি, এটা তো সিনেমার ডায়লগ, কিন্তু এটা তুমি জেনুইনলি একদিন ফিল করবে। লাইফে একবার তুমি কাউকে
মানে কারোর প্রতি তুমি এটা ফিল করবে যে ও খুশি থাকলে আমি কিন্তু খুশি, আমার ভালো লাগছে, এটা তুমি একবার ফিল করবেই লাইফে, আমি এটা বিশ্বাস করি। তো ওটাই হচ্ছে ভালোবাসা। ওখানে তোমার আর কোনো চাওয়া পাওয়াটা সেরকমভাবে থাকবে না। মানে সে যদি তোমাকে অ্যাকসেপ্ট নাও করে, তুমি তার আশেপাশেই থাকবে, এজ এ ফ্রেন্ড হয়তো তুমি থাকবে, তোমার অসুবিধা হবে না। আমার মনে হয় এটাই হয় ভালোবাসা, জেনুইন ভালোবাসা। ব্রেকআপ নিয়ে তো অনেক কথা হলো, এবার একটু নেগেটিভ থেকে পজিটিভে আসি। রিলেশনশিপ আছে, সেটাকে আরও কীভাবে বেটার করা যায় সেটা দাদার কাছ থেকে। দেখো, রিলেশনশিপ যদি একে অপরকে ভালোবাসো তাহলে তো রিলেশনশিপ এমনিতেও বেটারই থাকে, অ্যাজ সাচ কিছু করতে পারেন। কেন রিলেশনশিপ কী করে বেটার করতে হবে, রিলেশনশিপে কি ভালো কীভাবে বাঁচতে, ওই যে তোমাকে বললাম, যার প্রতি তোমার ফিলিংস আসলে ওরা অটোমেটিক আসছে, কিন্তু ভালোবাসার কাছ থেকে কী করে বুঝবে? তুমি অটোমেটিক শিখে যাবে। কেন কি ভালোবাসাটা কেউ মায়ের পেটের থেকে শিখে আসে না, এটার জন্য কোনো বই খাতা পাওয়া যায় না যেটা তুমি পড়ে। না, আমার এক্স তো বলতে যে তুমি দায়িত্ব পালন, তুমি দায়িত্ব পালন করছো, এটা বলতে পারে। লোকেদের অনেক বলবো, মেয়েরা বলো ছেলেরা বলো, অনেক সময় তারা অনেক ডিমান্ডিং হয়ে যায়, যে না এটা আমার মতো হচ্ছে না, সেটা হচ্ছে না। দেখো, আমার মনে হয় ভালোবাসাতে তোমার এই লোকযোগ, এই জিনিসগুলো চলবে, আপস অ্যান্ড ডাউনস তোমার চলবে। কিন্তু যদি সত্যি ভালোবাসাটা থাকে, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, তোমার ভালোবাসাটা থাকতে হবে। যদি থাকে, তুমি রাস্তা ঠিক বার করে নেবে রিলেশনশিপটাকে ধরে রাখার, ছাড়বে না, ওটা তোমার ঠিক ধরে রাখতে পারবে। অ্যাট দি সেম টাইম আমি বলবো যে, যেটা আমি রিলেশনশিপে দেখেছি, যে অনেক বেশি পজিটিভনেস হয়ে যায়, মানে যে অন্য কারোর সাথে কেন কথা বলছে, এটা কেন করছে, বা তুমি আমাকে গুড মর্নিং বলোনি কেন, গুড নাইট মর্নিং হলো, তারপরে তুমি আমাকে আর আগের মতন ভালোবাসো না। এই জিনিসগুলোকে যদি তুমি বেশি করে পুট করো, তাহলে রিলেশনশিপটা আস্তে আস্তে নষ্ট হয়। কেন আমি বলছি, কেন কি প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব লাইফ থাকে, প্রাইভেট লাইফ থাকে, যেটা আমাদের আছে, সবার আছে। ওটার মধ্যে যখনই তুমি বেশি ইন্টারফেয়ার করবে বা বেশি প্রশ্ন করবে, স্পেসটাকে, মানে প্রাইভেট স্পেসটাকে যদি তুমি নষ্ট করার চেষ্টা করো, তখন রিলেশনশিপে প্রবলেম হয়। সেটা করো না। তোমাকে নিজের পার্টনারকে রেসপেক্ট দিতে হবে, ও যেরকমই আছে, ওর ফ্রেন্ড সার্কেল আছে, ওর লাইফ আছে, সেটাকে রেসপেক্ট দিতে হবে। মাথায় এটা রাখতে হবে যে ও যদি আমাকে ভালোবাসে, আমার সাথেই থাকবে, সে 10 লোকের সাথে মিশলেও সে আমার সাথেই থাকবে, এটাই ভালোবাসা। আর যদি সে ভালোবাসা না থাকে, তুমি ওকে যতই আপনি রাখবে, তাও যাবেই। তো এত ভেবে কোনো লাভ নেই, তোমাকে স্পেস দিতে হবে, তোমাকে একটু ছাড় দিতে হবে। বেশি একে অপরের লাইফে ইন্টারফেয়ার করলে আমার মনে হয় রিলেশনশিপে প্রবলেম। আর পার্টনার যদি মানে এরকম দেখা যায় যে সে ভুল করছে, বা ভুল করলে তার একটা ডিসিশন যদি ভুল হয় যে এটা না তুমি এটা করো, তার মানে সেটাকে বেঁচে দেওয়া না। না, একদমই না। তাহলে পার্টনার আমি বললাম কেন? আমি যদি দেখি আমার পার্টনার, যাকে আমি ভালোবাসি, সে কিছু ভুল করছে, অবভিয়াসলি আমার দায়িত্ব, আমি তাকে বলবো যে তুমি এটা করো না। সেও তখন এক্সপ্লেন করবে যে কেন ও এটা করছে, কথা বলতে হবে ওখানে, সেটা তো আমি করবোই, বিকজ তাই জন্য আমার পার্টনার। মানে এটাও থাকতেই হবে, এই কটা জিনিসটা থাকতেই হবে। এটাকে পুশ করা নয়, বাট একটা তোমাকে ব্যালেন্স করতে হবে, একটা মানে প্রাইভেট স্পেস। অ্যাট দি সেম টাইম, আমি যে পার্টনার, আমি যে তোমাকে ভালোবাসি, তোমার ভালো খারাপটার দিকে আমার নজর থাকবেই, এটা তোমাকে মেনটেন করে চলতে হবে। এই জন্য তো ভালোবাসা একটা চ্যালেঞ্জের ব্যাপার। ভালোবাসা অনেকজন করে ফেলে, কিন্তু তারপর সেটা সার্ভাইভ করতে পারে না, বিকজ এই প্রবলেমসগুলো তৈরি হয়, এই জিনিসগুলো তৈরি হয় বলে সেটাকে ওরা কন্টিনিউ করতে পারে না। একে অপরকে অ্যাকচুয়ালি সম্মান দেয় না, বিশ্বাস করে না, ট্রাস্ট করে না। ভালোবাসাটা তো হয়ে যায়, কিন্তু তারপরে ট্রাস্ট নিয়ে প্রবলেম শুরু হয়। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে একে অপরকে এমন ভালোবাসে যে তারা কোনো কিছু মানে না, মানে তার নিজেদের ডিসিশনেই তারা বিয়ে করে না। আবার কিছু এরকম মানে তাদের রিলেশনটাও হয়তো সেম 4 বছর 5 বছর ধরে, বাট একটা কোনো বাড়ি থেকে মানে স্ট্যান্ড নেওয়াই হোক, বাড়ি থেকে হয়তো মেনে নিচ্ছে না, সেক্ষেত্রে ব্রেকআপ হয়ে যায়। মানে এরকম দুটো কেন দুঃক্ষেত্রে? দেখো, একটা জিনিস আমি জানি না বলাটা ঠিক হবে কিনা, আমার কথা হচ্ছে, প্রেম করো, চট করে বিয়েটা করে ফেলো, একটু সময় নাও। আর 40 বয়স হয়ে গেলে কী করবে? তখন মেনে পড়ে। দেখো, প্রত্যেকটা জিনিসের কি বলতো, একটা সময় আছে, যেটা আমি দেখেছি। মানে যেহেতু আমার কাছে এতগুলি কল আসে, আমি দেখেছি, একটা প্যাটার্ন নোটিস করেছি, ছেলে আর এটা মেয়েদের মধ্যে আমি আরও দেখেছি, একটু বেশি কম বয়স, মানে 23-24 হয়ে গেছে, প্রেম করে চট করে বিয়ে করে ফেলেছে। এটা বলা কেন কি, প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে। এই টাইমটা, এই 20, 21, 22, 24, এটা তুমি প্রেম করো, অ্যাট দি সেম টাইম তুমি নিজের উপরেও কাজ করো, বিকজ তুমি পড়াশোনাও করেছো। খালি তো প্রেমটা জীবনের তোমার একমাত্র গোল নয়, তুমি পড়াশোনা করেছো নিশ্চয়ই কিছু করার জন্য। আজকাল কেউ ঘরে বসে থাকে না, সবাই কাজ করতে চায়। তো সেটাও চট করে বিয়ে করো না। চট করে যেটা তুমি সময়ের আগে যে জিনিসটা করবে, সেটা করলে তুমি পস্তাবে, বেশিরভাগ ক্ষেত্রেই তাই। তো সময়ের আগে সেটা করো না, টাইম নাও, একে অপরকে চেনো, জানো, সময় নাও। আস্তে আস্তে দেখবে 5 বছর পরেও সম্পর্ক থাকছে, তারপরে বিয়ে করে নেবে। যদি দুজনেই কাজ করে, সেটেল থাকে, তাহলে কোনো অসুবিধা হয় না।
জানি আমার সামনে এক্সাম্পল আলাদা। আমার বন্ধু 22 বছরে বিয়ে করে তার 7 বছরের মেয়ে আমার তারপর বিয়েই করলো না, চিন্তা করতে না দেখো এটা বলতে পারে বিয়ে এইগুলো তো আমি যেটা বললাম যেটা তোমার ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি এটা বলি যে কম বয়সে করো না, এটা টাইম না। কেন এখন টাইম অনেক পাল্টে গেছে, আমাদের মা বাবার সময়টা অন্যরকম ছিল, এখন অনেক পাল্টে গেছে, এখন আমাদের চিন্তা ভাবনা ডেইলি পাল্টাচ্ছে। এখান থেকেই শুরু হয় তোমার এই চিটের ব্যাপারটা, এই ওই সেই এই জিনিসগুলো এখান থেকেই শুরু হয়। কেন তুমি খুব তাড়াতাড়ি জিনিসগুলোকে করেছো, এ হচ্ছে এটাই আমার আলটিমেট ভালো আছে, চলো বিয়ে করে ফেলি, একে অপরের সাথে থাকবো সারাদিন, 1-2 বছর পরে আর ভালো লাগছে না, একসাথে নিচে এসছো আর তারপরে ভালো লাগছে না। তো টাইম লাগে, রিলেশনশিপটা হচ্ছে আস্তে আস্তে যেরকম একটা গাছ আস্তে 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 করে বড় হয়, টাইম স্পেন্ড পার্টিকুলার পথেটা এরকম করে অ্যাজ সাচ কিছু হয় না, কিন্তু একে অপরকে সময় দাও। কারণ তুমি একটা তাও একটা বুঝতে গেলো যে মিনিমাম তোমরা 1.5 বছর 2 বছর থাকো তবে বুঝবে। বা এখন সত্যি কথা বলতে আমি তোমাকে একদম অনেস্টলি বলছি, একদিনের দেখাতেও ভালোবাসা হয়, আর সেই ভালোবাসার সারা জীবন টেকে। এমনও গল্প আমি নিজের চ্যানেলে আমি শেয়ার করেছি, এটা হয়। কিন্তু আমি কি বললাম, আমি বললাম বিয়ের কথাটা বললাম যে তুমি বিয়েটা এত তাড়াতাড়ি করো না। কেন কি এটা টাইম নয়, টাইমটা হচ্ছে এখন এই টাইমটা যেটা আছে 20, 21, 22, 24, 25, এটা হচ্ছে তোমার ক্যারিয়ার দিক থেকে সেটেল করা। যদি তোমার মাথা অন্য জায়গায় না থাকে, তুমি খালি ঘরে বসে প্রেমই করে যাচ্ছে, তুমি সারাক্ষণ এটা নিয়েই থাকবে, এটা নিয়েই পড়ে থাকবে, তোমার এখানে প্রবলেম সলভ। টাইমটা চলে যাবে। হ্যাঁ, তো ক্যারিয়ারটাকে তুমি নিজের সাইড বাই সাইড করো, এটাও সাথে সাথে করো, চুটিয়ে প্রেম করো। আমি বলি কি প্রেমটাকে এনজয় করো, এটা টাইম হচ্ছে ভালো করে এনজয় করার, সাথে ঘুরলে, একে অপরকে জানলে, অনেক স্মৃতি তৈরি করলে। এনজয় মানে অন্য কিছু নয়। হ্যাঁ, যেইভাবে তুমি সেটাকে দেখো, যেই এনজয়মেন্ট, কাউকে ক্ষতি করো না। আমি সবসময় বলি, যেটা তুমি এনজয়মেন্টটাকে যেটাকে তুমি পয়েন্ট করে বললে, আমি বলি যে কাউকে ক্ষতি করো না, তোমার জন্যে অন্য কেউ যাতে সাফার না করে, না তোমার মা বাবা, না তোমার বন্ধু বান্ধব, কেউ না। তুমি তোমার ডিসিশনস নিয়েছো, অন্যকে কষ্ট দিও না, এটা মাথায় রেখে চল, এটাই হচ্ছে ব্যাপার। বাকি এনজয় করো, যেভাবে লাইফ কাটাও, স্মৃতি তৈরি করো, ভালো লাগবে। তারপরে যখন সাথে বিয়ে করবে এত, তখন আরও ভালো লাগবে যে আমরা এত একে অপরের সাথে ছিলাম, এখন আমরা ফাইনালি বিয়ে করছি। এটা আর একটা আলাদা মজা আছে। আচ্ছা, এই যে চিট করার কথাটা আসছে, চিট কি মানে বাই চয়েস নাকি, মানে চিটটা কি বাই চয়েস হয় নাকি সাডেনলি হয়ে যায়? দেখো চিট, প্রথম কথা হচ্ছে তোমাকে দেখতে হবে চিটটা তুমি কাকে বলছো। বা আমি একজন আমার লাইফে পার্টনার আছে, আমার হঠাৎ একজনের সাথে প্রেম হয়ে গেল, হ্যাঁ এটা সমাজের নজরে চিট, যেহেতু একটা পার্টনার তুমি চিট করে ওনাদের কাছে গেলে, সেটা একটা হতে পারে। আবার কিছু কিছু লোকেদের থাকে যারা ফিলিং করতে বিশ্বাস করে, বা তারা ভাবে যে ঠিক আছে আজকে এর সাথে আছি, চলছে চলো, তারপরে না হলে অন্য চলে যাবো, তারা সেই মেন্টালিটির সাথেও আসে। তো চিট বলবো কেউ কেউ বাই চয়েস করে, আর কারোর কাছে এরকমও থাকে যাদের কাছে কোনো অপশান নেই। আর একটা কথা আছে যে ঠিক মানুষটা সবসময় ভুল সময়ে তোমার জীবনে আসবে, এরকমও হয় অনেক সময় যে তুমি আছো একটা সম্পর্কতে, এরকম প্রচুর লোকেদের সাথে হয়েছে। তারপর অন্য একটা মানুষ তোমার লাইফে চলে এলো, তুমি চাইছো না, চিট করা তো দূরে কথা, তুমি চাইছো না এই মানুষটাকে ছেড়ে আমি তার কাছে চাই, আর তুমি হয়তো যেতেও পারবে না, কিন্তু মনে মনে তোমার সেই মানুষটা তোমার ভালো লেগে গেছে। তো এটাও হয়, বাই চয়েসও হয়, আর কিছু কিছু পরিস্থিতি আর ভাগ্যর ব্যাপার থাকে। আবার একটা মনে সে একটু আগে তুমি যেমন বলছিলে যে মানে বিয়ে হয়ে গিয়ে লাফার খুব হ্যাপি আছে, কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের পরও এক্সট্রা অ্যাফেয়ার ম্যারিড অ্যাফেয়ার হচ্ছে। তো বড় হচ্ছে, আর আজকাল এটা খুবই বেড়ে গেছে, খুব বেড়ে গেছে। তো এই জায়গা মানে এটাকে তুমি কীভাবে দেখছো, এই জায়গা থেকে বেরোতে গেলে কী করে, বা যাতে এই জিনিসটা স্পান্ডারের মধ্যে নাই আসে, তৃতীয় কোনোভাবে যেন নাই আসে? দেখো, প্রথম একটা কথা আমি বলছি, আবারও বলবো, জানি না আমার এই কথাগুলো বলা কতটা ঠিক হবে, কতটা ভুল, বাট আমি যেটা ফিল করি আমি সেটাই বলি। আমার কথাটাকে এখন সিরিয়াসলি নিজের মতো মানে অডিয়েন্সকে বলবো এতে না নেন, জাস্ট আমি নিজের কথা শেয়ার করছি। তো প্রথম কথা হচ্ছে এই এক্সট্রা ম্যারিটাল ব্যাপারটা আমি এটাই বলবো যে এখানে আবার এই কথাটা বলবো যে বিয়েটা এত তাড়াতাড়ি কিন্তু করো না। এটা হচ্ছে ফার্স্ট, তাহলে এই জিনিসটা আমার আসেনি। এবারও 22-23 থেকে প্রেম করেছে, 6 বছর গিয়ে 29-30 বিয়ে করে, হ্যাঁ, তারপর 5 বছর ম্যারেজ লাইফ বেবি হয়ে গেছে, 3-4 মনে হয়ে গেছে, তারপরে গিয়ে তৃতীয় ব্যক্তি আগো, এই জায়গাটাকে তুমি কীভাবে স্পেন্ড? এবার এই জায়গাটায় আসছি যে হ্যাঁ, যেটা তুমি বললে 5-6 বছর প্রেম করে তারপরে বিয়ে করলো, 30 বছর বিয়ে করলো, বাচ্চা হয়ে গেছে, তারপরে হঠাৎ করে তোমার লাইফে একজন আমার না, হ্যাঁ মানে তোকে বলছি না, যাই হোক। তাই এমনি সিঙ্গল ভাই বসে আছি, আবার দ্বিতীয়টা বলে আচ্ছা, তো ব্যাপারটা কি হয় যেটা আমি দেখেছি সেটা হচ্ছে প্রত্যেকটা রিলেশনশিপ যখন অনেক লং টার্ম যখন চলে, অনেক সময় কী হয়, কিছু না গ্যাপস থেকে যায়, কিছু কিছু জায়গায় একটা গ্যাপ থেকে যায়। যখন আমরা এক ছাদের নিচে থাকতে শুরু করি না, তখন কিছু গ্যাপস থেকে যায়।
এই গ্যাপসগুলোকে যখন কোনো অন্য একটা থার্ড পার্সন এসে ফিল করে দেয়, আমাদের মনে হয় এটা কিন্তু ভালোবাসাটা কিন্তু ভালোবাসা নয়। অ্যাকচুয়ালি সবসময় কিন্তু ভালোবাসা নয়। হতেই পারে যে আমার একটা অন্য মানুষকে ভালো লেগে গেছে, এটা এটা এতটাই স্বাভাবিক, এটা হবেই। এটা লোকেরা বলে না, কেন তারা নিজের রিলেশনশিপটাকে নষ্ট, তারা এটাকে চেপে নেয়। তো সেটা ঠিক আছে, চেপে নিয়ে তারা সেই সম্পর্কের সাথেই থাকে, এটাকে সাইডে সরিয়ে। আবার কেউ কেউ কী হয়, চাপতে আর পারে না, সে আর চাপতে পারে না, সে দেখছে যে কোনো মতেই আমি আর নিজের ভালোবাসাটাকে কন্ট্রোল করতে পারছি, তখন এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা গিয়ে শুরু হয়। কেন কি, ওই যে গ্যাপসগুলো ছিল যেটা সে নিজের এই লাইফে সে পাচ্ছে না, তখন যখন অন্য কেউ সেটাকে ফিল করে, তখন তার প্রতি আমাদের ভালোবাসা। যেরকম একটা গল্প আমি তোমাকে একদম শর্টে বলছি। আমাকে একজন ফোন করেছিলেন, একজন মহিলা, অবভিয়াসলি তার নামটা আমি নেবো না এখানে, বাট এই গল্পটা আমি নিজের চ্যানেলেও আমি শেয়ার করেছি যে ওনার খুব কম বয়সে বিয়ে হয়ে গেছে, খুব কম বয়সে বিয়ে হয়ে গেছিলো। আর বিয়ের পরেও উনি নিজের পড়াশোনা কমপ্লিট করে চাকরি পেয়েছে, বাচ্চা করেছে, মানে বাচ্চা নিয়ে সে পড়াশোনা করে চাকরি করেছে। সে আমাকে বললো, মানে সে দ্বিতীয়ত কাঁদতে কাঁদতে আমাকে বলেছে, দাদা এই 16টা বছর আমি ঘর সংসার, চাকরি, স্বামী এটাই দেখে এসছি, মানে বন্ধু বান্ধবও আমার নেই, কোনো বন্ধু বান্ধব নেই। আমার জীবন মানেই হচ্ছে, মানে আমি জাস্ট একটু বড় হয়েছি, ওখান থেকেই বিয়ে, পড়াশোনা, বাচ্চা, স্বামী, সংসার, এটাই হচ্ছে আমার লাইফ। এটা নিয়েই আমি কাটিয়েছি 16টা বছর। আমি কোনো সব কিছু ভাবিও নি, প্রেম টেম এগুলো কিছু ভাবি। কিন্তু তারপরে হঠাৎ করে এই মানুষটা আমার জীবনে এসছে, যে আমার সাথে অন্য মানে বিল্ডিংয়ে সে কাজ করে, তার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, আমার তার সাথে কিছু চাই না, তার সাথে কথা বলে আমার ভালো লাগে। আমি এবার কী করব? এবার এটাকে মানে ওনার সাথে কথা বলার পরে আমি পুরো ফিল করতে পারছিলাম যে সত্যি উনি আর কিছু দেখেনি। মানে ও বলছিল যে এই মানুষটা আমার জীবনে আসার পরে আমি সাজতে শিখেছি, মানে একটু যে সেজে গুজে বেরোবো, একটা সুন্দর শাড়ি পরে বেরোবো, এটা ওনার আসার পরে আমি রিয়েলাইজ করেছি। এবার তুমি এটাকে কী বলবে? এটাকে তুমি চিট বলবে, কী বলবে? সে বললো আমার একটা বাচ্চা আছে, আমি নিজের স্বামীকেও বলো, কিন্তু এটা যে কী করে হলো আমি জানি না। এটাই উনি আমাকে বলছে, এটা কী করে হলো আমি জানি না। আমি তার সাথে কিন্তু কোনো রকমেরই কোনো ফিজিক্যাল বা এগুলো কিচ্ছু আমি করি, কিন্তু উনি আছে, ওনার সাথে আমার ভালো লাগে, কথা বলি, সে আমাকে সম্মান দেয়, দুটো ভালো কথা বলে, আমার এতে ভালো লাগে। এটা কি আমি কোনো পাপ করছি? তাহলে তিনি আমাকে জিজ্ঞেস যে আমি কী করবো, আমি এটার থেকে বেরোতে পারছি, আমি তো এটা চাইনি যে এরকম। তো এরকম অনেক পরিস্থিতি মানুষ এরকম আসে, যারা কোথাও না কোথাও একা হয়ে যায়, কোনো না কোনো জায়গায় তাদের একটা মানসিকভাবে সে একটা গ্যাপ এসে যায়, তখনই থার্ড পার্সনের এন্ট্রি হয়। বললাম না যে ঠিক মানুষটা হয়তো সবসময় ভুল সময় আসবে, যেখানে সোলমেটের কনসেপ্টটাও আসে, যেটা হয়তো এখন বোধহয় অনেক লফা হয়ে যাবে। আমি নিজের চ্যানেলে এই বিষয়ে ভিডিও বানিয়েছি। যেরকম হয় এই পৃথিবীতে অনেক জিনিস এরকম আছে যেগুলো আমরা জানি না, কিন্তু এটা হয়। অনেক কিছুই এরকম হয় যেখানে সমাজের নজরে সেটা ভুল, সমাজ দেখে বলবে এটা চিটিং করছে, এটা না, ভালো না, সমাজ চট করে তোমার উপর একটা ব্লেম লাগিয়ে দেবে। কিন্তু সে কি ভুগছে, সে কি সাফার করছে, তার লাইফে কী হচ্ছে, এটা আমরা কেউ জানি। তারও কিছু কষ্ট আছে, সেই কষ্ট যখন অন্য কোনো মানুষ যখন দূর করে, তখন আমরা তাদের প্রতি আমাদের একটা প্রেম তৈরি, আমরা ভালোবাসতে শুরু করে দিই। তো এটা হয়। আচ্ছা, এতক্ষণ পডকাস্টটা দেখছো নিশ্চয়ই আমার ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, আর কমেন্ট করো যে দাদার কথাবার্তা কীরকম লাগছে। আর দাদার চ্যানেল নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে, চাইলে পরে গিয়ে চেক আউট করতে পারো, কিন্তু আগে পডকাস্টটা কমপ্লিট করার পর। আচ্ছা, তুমি আমার সঙ্গে একমত হবে কি না হবে আমি জানি না, বাট আমার এখানে একটা ওপিনিয়ন আছে যে মনে করো যারা প্রেম করে বিয়ে করছে, 4-5 বছর একটা রিলেশনশিপে ছিল, তারপর তারা বিয়ে করেছে। এবং বিয়ে করার প্রথম 1-2 বছর খুবই ভালো ছিল, তারপরই একটা বেবি কনসেপ্ট করুক বা যাই করুক, তারপর থেকে একে অপরকে টাইম দেওয়াটা কমে যায়, বা প্রথমে যে রোম্যান্টিক ভাবটা ছিল বা যতটা বাইরে ঘুরতে যাওয়া বলো, টাইম স্পেন্ড করা বলো, তারা ধীরে ধীরে কমতে থাকে। এই জন্যে কি তৃতীয় ব্যক্তির হ্যাঁ, এটা বলতে পারো, এটা বলতে পারো। কেন কি সব কিছু আগের মতন থাকে না, জিনিসগুলো পাল্টায়, দায়িত্ব চলে আসে, তখন লাইফটা একটু অন্যরকম হয়ে যায়। আর তখন যখন কেউ এসে তোমাকে একটু মেন্টালি যখন স্যাটিসফ্যাকশনটা দেয়, তোমার সাথে দুটো ভালো কথা বলেই করে, তখন বলতে পারো যে তৃতীয় ব্যক্তির আগমনটা তখনই হয়, এটা হয়। এবার ওটাই একটা কী বলো তো, সত্যি কথা বলতে গেলে ভালোবাসা আর স্পেশালি ম্যারিটেরিয়াল লাইফ, এটাকে সারভাইভ করাটা, এটাকে নিয়ে যাওয়াটা, এগিয়ে নিয়ে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। তোমাকে লড়তে হবে, লড়ে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমি বলি যে বিয়েই করো না,
এটা করার কোনো দরকার নেই। বিয়েটা দেখো, আমি এইভাবে দেখি, আমি আবারও বলছি, এগুলো সব আমি যেটা ভাবি সেটা, বা এটা কোনো নিয়ম বলে কিছু নেই, বা আমি কোনো এক্সপার্ট নেই, জাস্ট শেয়ার করছি তোমাদের সাথে যে আমার মনে হয় যে বিয়ে করে তুমি মানে বিয়েটা হচ্ছে সমাজের বড় একটা নিয়ম, তোমাকে নিয়ম বানিয়েছে সেটা। তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তার সাথে তুমি থাকতে পারো, সারা জীবন থাকতে পারো। আর বিয়ে না করে অন্ত লিভিং, হ্যাঁ, লিভিংটাকে আমি কখনোই খারাপ বলি না, একদমই বলি না আমি। একে অপরের সাথে তুমি থাকতে পারো, ভালোবাসা থাকলে তোমরা অনেক মানে সারা জীবন সাথে থাকতে পারবে। আর কী হয় বলো তো, বিয়ে করলে না একদম মানে এই আমি তোমাকে এমন এরকম মনে যে কিনে নিলাম তোমাকে আমি নিজের জন্য, তুমি এবার আমারই হয়ে গেছে, ব্যাস এটাই তোমার লাইফ। এবার এইটা যাতে না থাকে, খুলে দাও, ওপেন থাক, আরামসে থাকো, একে অপরের সাথে যে ফ্রেন্ডশিপটা যে ছিল সেটা কেউ বজায় না। তো আমার মনে হয় যে বিয়ে, আমার মনে হয় আজ থেকে আর 20-25 বছর পরে তো বিয়েটা উঠেই যাবে। না উঠলেও ঠিক আছে, বিয়েও করতে পারো, কিন্তু একে অপরের উপরে একদম কমপ্লিট অধিকার দিয়ে চেপে রাখা, এই জিনিসগুলো করলেই আমার মনে হয় থার্ড পার্সনের আগমনটা বেশি হয়। যদি একে অপরের উপর ট্রাস্ট থাকে, বিশ্বাস করে যদি রাখতে পারো, তাহলে এবার বাকিটা যদি ভাগ্যে থাকে একটা থার্ড পার্সন আসবেই, তোমার আছে, তাহলে তো কিছু করণীয় নেই। আসবেই। আসবেই, তোমার আছে একটা কোনো সোলমেট কোথাও না কোথাও, সে যদি আসার থাকে তো সে তো সবসময় ফুল টাইমেই তোমার লাইফে আসবে। আচ্ছা, তো এই যে টার্মটা ইউজ করলে স্কুল মেয়ে, এটা কি বাস্তবে হয় নাকি আমরা ভেবে নেব? আমি বিশ্বাস করি একদমই হয় সোলমেট, এটা অনেক একটা বড় বিষয়, কিন্তু সোলমেট হয়। তুমি খুঁজে পেয়ে এটা তো এখন বলা যাবে না, কিছু গল্প বলে বোঝানো যায় না। কিন্তু আমার এটা মনে হয় যে তোমার সোলমেট জিনিসটা হয়, সোলমেট দেখো, সোলমেট কেউ কি তোমার হতে পারে, এটা একটা খুব মানে লোকেদের ভুল ধারণা, যে লোকেরা ভাবে যে সোলমেট মানে আমার গার্লফ্রেন্ড হবে, বাবা। সোলমেট তোমার ভালো বন্ধুও হতে পারে, আর সোলমেট একাধিক লোকেরা হয়, এটা যতটা আমরা জানি বা দেখেছি। মানে তুমি দেখবে অনেক মানুষকে তোমার চেনা চেনা লাগে, বা অনেক মানুষের সাথে তোমার প্রথম পরিচয় হওয়ার পর থেকেই তোমরা খুব ভালো বন্ধু হয়ে যাও, সেই বন্ধুত্ব সারা জীবন থাকে। এটা বলা হয় আমাদের শাস্ত্রের অনুযায়ী যে আমরা গত জন্মেও, মানে আমাদের তো এটা শরীর, কিন্তু আমাদের যে সোলটা আছে, এই সোলটা অনেক পুরনো। সোল কখনোই মরে না, আত্মাটা কখনোই মরে না। তো এই আত্মা গত জন্মে এই মানুষটার সাথে দেখা করেছিল, তোমরা কোনো একটা রিলেশনশিপে ছিলে, যেটা এই জন্মে আবার যখন তোমরা একে অপরকে দেখছো না, ইমিডিয়েটলি তোমাদের সোল কানেক্টেড হয়ে যায়। এটা তোমাদের বন্ধুর সাথেও হয়, কিছু বন্ধু দেখবে তোমার সারা জীবন তোমার সাথে থেকে যাবে। অনেক খারাপ হ্যাঁ, হ্যাঁ, সে তোমাকে সবসময় বুঝবে, তুমি তার সাথে কথা বলতে পারবে, তুমি তাকে সব কিছু তার সাথে শেয়ার করতে পারবে। কিন্তু কোনোদিন ভাবোনি যে তোমরা এত ভালো বন্ধু হবে, কিন্তু হয়ে গেছে চট করে। তো এইটা সোলমেট। সোলমেট খালি এরকম নয় যে খালি তোমার গার্লফ্রেন্ডই হবে বা অপোজিট সেক্সই তোমার সোলমেট হবে, কিন্তু হ্যাঁ, এরকমও সোলমেট হয় যে তোমার লাইফে হট করে আসে, যার সাথে হয়তো তার আগের জন্মেও তোমার কোনো সম্পর্ক ছিল, আর এই মানুষটা সবসময় ভুল টাইমেই তোমার লাইফে আসবে। আর সোলমেট, এটা দেখা গিয়েছে যে সোলমেটরা কখনই এক হতে পারে না। আমাকে বেশিরভাগ লোকেরাই ফোন করে বলে যে দাদা, আমার সম্পর্কটা কি সোলমেট? সোলমেট সোলমেট সবাই চায় যে তাদের সম্পর্ক একটা সোলমেটের সম্পর্ক হোক, কিন্তু আমি বলি সোলমেট হওয়াটা খুব কষ্ট করে, কারণ সোলমেটরা কখনই এক হতে পারে না। তারা আসে একে অপরকে কিছু শেখানোর জন্য। তোমার লাইফেও একটা আসবে পারসন, তোমাকে ভালোবাসবে, কষ্টও দেবে, সেই কষ্ট থেকে তুমি অনেক কিছু শিখবে এবং তোমার লাইফটাও পাল্টে যাবে, তারপরে সে চলে যাবে, বড় এডুকেশন দিয়ে যাবে। বড় এডুকেশন দিয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি ঈশ্বরই তোমার লাইফে পাঠায় তোমাকে কিছু শেখানোর জন্য, ডিরেক্ট তোমার ওরকমভাবে ক্ষতি করবে না, সে কিন্তু খারাপ মানুষ না, সে তোমার সোলমেট বেশি, অবভিয়াসলি তোমার সে খারাপ তোমার কখনই যাবে না, কিন্তু কিছু একটা ভাবে সে তোমাকে কিছু লাইফের শিক্ষা দিয়ে সে চলে যায়, তাকে যেতেই হয়। তখন খারাপ লাগে, খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। আচ্ছা, আমাদের সনাতন ধর্মে আছে যে করাটা, তুমি কি সোলমেট বলছো যে পূর্বজন্মে, কারণ এটাও যদি বলে যে আমাদের 7 জন্ম ধরে একই স্ত্রী একজনই থাকে বা স্বামী একজনই থাকে। হ্যাঁ, এটা বলতে এটা অ্যাকচুয়ালি অনেক ওয়াস্ট একটা ব্যাপার, একটা সাইকেল রিপিটের ব্যাপার থাকে। যে ভেবে নাও, এই যে আমি অনেক সময় একটা কিছু ভিডিওতে আমি বলেওছি যে সোলমেট এমন নয় যে সোলমেটদের বিয়ে হয় না, মেবি এই জন্মে এটা হয়তো ওদের 3rd বা 4th সাইকেল চলছে, এখন লাস্টে গিয়ে হবে, এক না একদিন ওরা এক হবে, সেটা এই জন্মেও হতে পারে, কোন জন্মে সেটা তো আমরা ক্যালকুলেট করিনি, কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে সোলমেটসরা এক হয়, কিন্তু খুব স্ট্রাগলিং হয়ে যায় ব্যাপারটা, খুব চ্যালেঞ্জিং হয়। তারা সাধারণত হতে পারে, একটা সাইকেল চলতে থাকে, ওটা এক না একদিন গিয়ে, আমি এটা বিশ্বাস করি ওটা কমপ্লিট হবে, এক না একদিন তারা এক হবে। সেটা এই জন্মে কিনা সেটা তো জানি না, কিন্তু আমি এরকম লোক দেখেছি যারা সত্যি সোলমেট, তাদের বিয়েও হয়েছে, এবং গল্পও আমি শেয়ার করেছি যে হয়।
অর্থাৎ ওম শান্তি ওভার মতো এন্ডিংটা হ্যাপি না হলে পিকচার হবে বাকি। আচ্ছা মনে করো রিলেশনশিপের ছেলে বা মেয়েটা দুজনেই আছে, লং মানে অনেকদিন রিলেশনশিপ আছে, বাট তারা বুঝবে কী করে যে ছেলেটা জেনুইন কি বা মেয়েটা জেনুইন কি আমার রেডি? এত বছর ধরে যখন রিলেশনশিপে আছেন তখন আর আলাদা করে বোঝার কিছু থাকে না। মানে এটা কি বলতো, একটা ভাইবস শেয়ার করে একে অপরের সাথে, যে ভাল লাগে একে অপরের সাথে থাকতে। তুমি এত বছর ধরে আছো আর অনেক আপস অ্যান্ড ডাউনস হয়, একে অপরের পাশে দাঁড়াতে দাঁড়াতে একটা অভ্যেস অটোমেটিকলি দাঁড়িয়ে পড়ে, ওখান থেকে একটা রিলেশনশিপ ভালো বিল্ড আপ হয়। তো এটা মধ্যে বোঝার আলাদাভাবে কিছু নেই, ওই একটা অভ্যেস হয়ে যায় যে এই মানুষটা যতই লোক আসুক না কেন আমার এর সাথেই না এটা ফার্স্টের দিকটা বলতে মানে কমফর্ট ফিল হয়, মানে একটা ভাল লাগে, মানে জানি যে এ আমার আপন, এর সাথেই আমি দিনের শেষে গিয়ে কথাটা ওর ওদের যে আমি আপন বা আমি ওকে নিয়ে যে সিরিয়াস হচ্ছি, মানে সে কি সেটা ডিজার্ভ করে, আমি এটা বুঝতে পারি। আমি যে সিরিয়াস হওয়াটা কি ঠিক এটা আমি বুঝবো, কেননা মানুষ তো প্রেমে বললে খনাকেও রকম মনে হয়। আর দেখো এখানে হচ্ছে ব্যাপারটা যে প্রেমটা ওরকমভাবে প্ল্যান করে বা বুঝে শুনে হয় না যে এই ছেলেটা এরকম ঠিক আছে 1 মাস দেখি। মানে কোনো রেড ফ্ল্যাগ নেই, হ্যাঁ, রেড ফ্ল্যাগ নেই যে দেখে বোঝা যাবে কিছু দেখে বোঝা। দেখো তুমি যদি একটা মানুষের মানে লজিক্যালি তুমি বোঝার চেষ্টা করো, আমি একটা মানুষকে যদি আমার ভালো লেগে গেছে, আমি ওর সাথে রিলেশনে চলে গেছি, তার মানে আমি ওকে ভালোই দেখেছি বলি ওর সাথে রিলেশনশিপে গেছি। দেখার উপর রেড ফ্ল্যাগ দেখলে তো আমি আগেই যেতামই না। কিছু জিনিস নিশ্চয়ই ভালো লেগেছে তাই জন্য গেছি, এবার সেটা নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। সময় তোমাকে বলবে, সবাই তোমাকে যদি তোমার মানে ওরকম কোনো ব্যাপার থাকে তাহলে তুমি বুঝতেই পেরে যাবে 1 মাস 3 মাস 1 বছর পরে তুমি রিয়েলাইজ করতে থাকবে যে এই প্রবলেমস হচ্ছে, তখন যদি কথা বলে রিচ করে আসতে পারো সবাই তোমাকে বলে দেবে। আমার মনে হয় সবসময় তোমাকে ভাগ্য আর ঈশ্বর তোমাকে ইন্ডিকেশন দেয়, তুমি সেটাকে অ্যাভয়েড করো। তো যদি অ্যাভয়েড না করো, তুমি যদি চোখ কান খোলা রেখে তুমি যদি যাও সম্পর্ক, পরে যদি মনে হয় যে না এই মানুষটা আমার ঠিক মনে হচ্ছে না, আগে ঠিক ছিল বা রিলেশনশিপে যাওয়ার পর থেকে দেখছি চেঞ্জ হচ্ছে, তখন তুমি সরে এসো, কথা বলে একে অপরের সাথে কথা বলে চেষ্টা করো, যদি দেখো যে না জিনিসগুলো ঠিক হচ্ছে না তাহলে সরে এসো। আমরা দুজনে রিলেশনশিপে আছে, কিন্তু দেখা যায় যে একজনকে ইগনোর করছে, টাইম দিচ্ছে না। এক্ষেত্রে কি এটাই বুঝে নিতে হবে যে সে চিট করছে বা রিলেশনশিপ? দেখো টাইম দিচ্ছে না, রিলেশনশিপ সবসময় একরকমভাবে চলে না, যে কোনো রিলেশনশিপই। তোমার মা বাবার সাথে রিলেশনশিপ একরকমভাবে কখনোই চলবে না, চলবে পসিবল না। রিলেশনশিপে আপস অ্যান্ড ডাউনস তোমার থাকবে। সবচেয়ে আগে যেটা করা উচিত সেটা হচ্ছে তুমি কথা বল, তোমার যে পার্টনার আছে তার সাথে খোলাখুলি ফেস টু ফেস বসে তুমি কথা বলো, লোকেদের সাথে কথা না বলে। আমার চ্যানেলটাও দেখার আগে আগে কথা বলে তারপরে আমাকে প্রশ্ন করো। আমার অনেক লোকেরা প্রশ্ন করে যে দাদা ও কী চাইছে, ও কি আবার ফিরে আসবে, ও কেন এরকম করছে, ও কেন এরকম করছে, বা এটা তুমি আগে ওকে জিজ্ঞেস কর, কেন তুমি ওকে ভালোবেসেছো, তুমি ওর সাথে সংসার করতে চাইছো, ওর সাথে থাকতে চাইছো, তো তোমার ওর সাথে আগে কথা বলা উচিত। কথা বলে দেখো, এফোর্টস দাও, চেষ্টা করো। তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তুমি তার জন্য চেষ্টা করো সেই রিলেশনশিপটাকে ধরার। যখন দেখবে যে না অনেক বেশি অসম্মান করে ফেলছে, ডিসরেসপেক্ট করে ফেলছে, তখন তোমাকে চুপচাপ শুনে আসতে হবে। কেন কি ভালোবাসাতে রেসপেক্ট থাকাটা খুব দরকার। রেসপেক্ট যদি না থাকে তাহলে সেই সম্পর্কতে থেকে কমন লাভ। চেষ্টাও করো, এফর্ট না এমন না যে এফর্ট দেবো না, ইগো রাখবো যে না ওকে বলেছে আমি তো বলবো না, তাহলে ও আগে বলবো, এগুলো রাখতে হবে। তুমি ভালোবেসেছো, তুমি যাও তার সাথে ফেস টু ফেস কথা বলো, দেখো, চেষ্টা করো, নিজের রিলেশনশিপটাকে বাঁচানোর চেষ্টা করো। যখন দেখবে যে না খুব বেশি ডিসরেসপেক্ট করছে, তোমাকে অবহেলা করছে, তোমাকে ইগনোর করছেন, তুমি চুপচাপ এবার নিজের সম্মানটা বাঁচিয়ে রেখে তুমি সরে আসো। আচ্ছা কিছুদিন রিলেশনশিপ থাকার পর যখন ব্রেকআপ হয়ে যায়, আবার কিছুদিন পরে যদি এক্স ফিরে আসতে চান, এক্সটা কি ফিরিয়ে আসতে দেওয়া উচিত না? এরকম কমন প্রশ্ন। আর এক্স ফিরে আসতে চায় কেন? আর কি এরকম থেকে শোনা হিসেবে সেরকম ব্যাপার? দেখো আমার মনে হয় ডিপেন্ড করছে তোমাদের কীরকম সম্পর্কটা ছিল, কত বছরের সম্পর্ক ছিল, অনেক ব্যাপার থাকে, অনেক স্মৃতি থাকে, অনেক কিছুই থাকে। মনকে মারানো যায় না, কেন কি আমি আশায় বসেছিলাম আমাকে সত্যি ফিরে এসছে। এই ক্ষেত্রে আমি বলবো যে কথা বলে দেখতে হবে, এটা তোমার জীবনের গল্প, তোমাকে নিজেই এটাকে জাজ করতে হবে। কেন কি অনেক সময় কী হয় না, লোকেরা অন্যের কাছে যায় সাজেশনের জন্য, কিন্তু ধরো তুমি যদি আমার কাছে আসো, তুমি যার কথা আমাকে বলছো আমি তাকে চিনি না, তো তার ভয়ে আমি তোমাকে যে বলবো সেটা ঠিক হবে না। তুমি তাকে খুব ভালো করেছে, তা তুমি
যদি তোমার মনে হয় যে ঠিক আছে ও আমার সাথে একটা আলাদা সম্পর্ক আবার ছিলাম, এত বছর ছিলাম, ঠিক আছে হয়তো ভুল হয়েছে, তাহলে তুমি ওর সাথে একবার কথা বলে দাও। এটা সম্পূর্ণ তোমার নিজস্ব ডিসিশন। আর এর পরে যে কনসিকুয়েন্সেসগুলো হবে, মানে এর পরে যা হবে সেটাও তোমাকেই ভোগ করতে হবে। তো এটা তোমার তোমার চয়েস। তোমাকে কথা বলতে হবে, কথা বলে জিনিসটাকে বুঝতে হবে কী পরিস্থিতিতে ও ছেড়ে গেছে, ও তোমাকে কী বলছে, এই সব কিছু ম্যাটার করে। সেকেন্ড চান্স না, বাট সেকেন্ড কথা বলার স্কোপটা দিতে হবে। যে তুমি আজও তাকে ভালোবাসো, তো যদি ভালো না বাসো তাহলে তো হয়ে গেল, তাহলে সরিয়ে দাও। যদি ভালোবাসো তাহলে তোমাকে আরেকবার তার সাথে কথা বলা উচিত, কথা বলে তুমি দেখতে পারো। বাট কথা বলার পরও কি রিলেশনশিপটার আগের মতো জায়গায় আসা সম্ভব? আমি এরকম দেখেছি, যে আমি দেখেছি এরকম যে সম্ভব হয়। কিন্তু একটা জিনিস কি বলতো, একটা মানুষ যদি তোমাকে ছেড়ে দিয়েছে, মানে সে বলেছে আমি তোমাকে আর ভালোবাসি না, এটা বলে ছেড়ে গেছে, সে আর তোমাকে ভালো, মানে তখন আর সম্পর্কটা ওরকমভাবে আর যাবে না, যায় মানে চান্সেস থাকবে যে সে পরবর্তীকালে আবার সে যাবে। এখন হয়তো সে আবার এসছে ফিরে, তোমার ভ্যালুটা সে বুঝতে পেরেছে, তাই জন্য তোমার লাইফে ফিরে এসছে। কিন্তু এই সম্ভাবনাটা সবসময় থাকবে সে আবার যাবে, আবার কোনো স্কোপ পেলে সেই কিন্তু যাবে। এটা হয়, তাই জন্য তো এটা তোমাকে ওই বলা হয় তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি কী করবে, তোমাকে বুঝে নিতে হবে। इसलिए हाथी को रोकता नहीं আর জাতি को रोकना नहीं। ঠিক আছে, তাহলে আশা করছি পডকাস্টটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে নিশ্চয়ই জানো, একটা লাইক ঠুকে দাও। আর এর পরের পডকাস্ট কী টপিকের উপর দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও। আর যেতে যেতে দাদার কাছ থেকে কিছু স্পেশাল টিপস, যারা নতুন ব্রেকআপ হয়েছে তাদের নতুন নতুন যা ফ্রেশ ব্রেকআপ হয়েছে, দেখো যদি ব্রেকআপ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু ফলো করো, সাথে সুমন্ত, চ্যানেলটা তোমাদের খুব কাজে দেবে। আর দেখো আমি বলবো যে দেখো ব্রেকআপ এইগুলো লাইফের একটা পার্ট, এটাকে নিয়ে অবভিয়াসলি কষ্ট তো হয়, কিন্তু স্ট্রেট কাট কথা বলবে রিলেশনশিপে। যদি কারোর সাথে তোমার সম্পর্ক আছে আর কোনো প্রবলেম হচ্ছে, তাহলে তার সাথে খোলাখুলি কথা বল, কথা বলে সেটাকে সর্ট আউট করার চেষ্টা করো। 10টা লোকের মাঝখানে নিজের গল্পটা নিয়ে যেও না, কেন কি লোকেরা সেটাকে গসিপ বানায়, আর তোমার প্রবলেমটা কখনোই সলভ হবে না। প্রবলেমটা যার সাথে হচ্ছে তার সাথে খোলাখুলি কথা বলে তোমাকে দেখতে হবে। আর যদি মনে হয় যে সামনের মানুষটা অ্যাভয়েড করছে, তাহলে তাকে রেসপেক্ট দাও, তাকে সাইডে সরিয়ে চুপচাপ নিজের সম্মানটা রেখে এগিয়ে যাও। ইগো আর সেলফ রেসপেক্ট একটা ফাইন লাইন থাকে, নিজের সেলফ রেসপেক্টটা তোমাকে বজায় রাখতে হবে। ইগোর কথা না, ভালোবাসায় কোনো ইগো হয় না, কিন্তু সেলফ রেসপেক্টটা হয়। যদি সামনের মানুষটা দেখছো যে সে তোমাকে সম্মান দিচ্ছে না, সে তোমাকে আগে ফোন করতো এখন করছে না, আগে মেসেজ করতো এখন করছে না, তাহলে তাকে রেসপেক্ট দাও, আগে তার সাথে কথা বলো। যদি দেখো যে সে মানছে না বা তাও একই জিনিস করছে, চুপচাপ বেরিয়ে এসো, সম্মানের সাথে বেরিয়ে এসো। কষ্ট হবে, কিন্তু আমি একটা কথা বলি যে লাইফে কিছুই পার্মানেন্ট নয়, তা খুশি না কষ্ট, খুশিটাও বেশি দিন থাকে না আর কষ্টটাও বেশি দিন থাকে না। তো এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলো। আর মনে রাখবে যে উপরে একজন বসে আছেন, সে সব কিছু দেখছে, আর সে তোমার খারাপটা কখনোই চাইবে না। শুধু তোমাকে তার উপরে একটু বিশ্বাস করে এগিয়ে যেতে হবে। এটাই। তাহলে আজকের পডকাস্ট এখানেই শেষ করছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবে এর পরের পডকাস্ট কী টপিকের ওপর দেখতে চাও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় শ্রী।